তৃণমূল কংগ্রেস যে একটা পারিবারিক পার্টি, পরিবারতন্ত্রের পার্টি, সেটাই আবার একদম পরিষ্কার রূপে প্রমাণ। দেখুন, মাওবাদী সাফায়ার কাজ হবে এবং ২৬-এর মধ্যে মাওবাদী মুক্ত ভারতবর্ষ হবে। যদি যোগ্য আর অযোগ্য লিস্ট যদি গুলিয়ে না ফেলতো, লুকিয়ে না ফেলতো, তাহলে তো আজকে যোগ্যদের এই দশা হতো না। জঙ্গিদের এই ঘাঁটি হচ্ছে পশ্চিমবাংলা। কিসের ওপর ভরসা করে এত বড় খেলা হবে? যার জন্যই স্বাভাবিকভাবে এটা পিছিয়ে দিয়েছে। আমরা একসাথে দুটো চালাতে পারবো না, সেটা মন্ত্রী সাহেবকে মনে রাখতে হবে। অতএব এখানকার পুলিশ এবং প্রশাসন যে কতটা অযোগ্য, এটাই তো সবচেয়ে বড় প্রমাণ। অতএব ওদের এত হিন্দু মুসলমানের রাজনীতি করার এত শখ কোথা থেকে? কি করেছেন? দাঙ্গা লাগিয়েছেন, মানুষ খুন করেছেন। কি করেছেন? চারিদিকে দুর্নীতির একদম ছড়াছড়ি করে দিয়েছে। এই তো হচ্ছে মুখ্যমন্ত্রীর কাজ। শুধুমাত্র দান ধ্যান করে, খেলা মেলা করে রাজ্যটাকে ঋণের জালে ডুবিয়ে দিয়েছে। পশ্চিমবাংলার ভাড়ার শূন্য, আর সেই শূন্য ভাড়ারে ধার করে টাকা এনে জনগণকে আরো ঋণের জালে জড়িয়ে লক্ষ্মীর ভান্ডার দিয়ে বড় বড় কথা বলা হচ্ছে। কুণাল ঘোষ এই সমস্ত অনিষ্ট করার মাস্টার। ওর বিরুদ্ধে রুলও জারি হয়েছে, ওকে গ্রেপ্তারও করা উচিত। না, পরিবারতন্ত্র, ওই পরিবারের বাইরে কিছু যেতে পারবে না। ইউসুফ পাঠান গেলে অসুবিধাটা কোথায় ছিল? ইউসুফ পাঠানের ব্যাপারে তৃণমূলের আপত্তিটা কোথায়? অতএব আমরা মনে করি আর কিছু নয়, তৃণমূল কংগ্রেস যে একটা পারিবারিক পার্টি, পরিবারতন্ত্রের পার্টি, সেটাই আবার একদম পরিষ্কার রূপে প্রমাণ হয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে সর্বদলীয় যে প্রতিনিধি দল পাঠানো হচ্ছে কেন্দ্র থেকে, সেখানে নরেন্দ্র মোদীজি নিজের রাজনৈতিক চরিতার্থ স্বার্থসিদ্ধি করার জন্য পাঠাচ্ছে। না, ওর তো যাওয়াই উচিত না। যখন এই সর্বদলীয় প্রতিনিধি দলের ব্যাপারে ওর নিজেরই সংশয় আছে, নিজেরই মন পরিষ্কার নয়, অতএব আমি মনে করি সেখানে ওই দলে যাচ্ছেন কেন? ইউসুফ পাঠানের নাম ছিল, ভালো ছিল। অর্থাৎ একটা জায়গায় একটা প্রতিনিধিত্ব করতে গিয়ে আর সেখানে যদি সন্দেহের বীজ যদি চারিদিকে ছড়াতে শুরু করে, আমি মনে করি এটা একটা দেশবিরোধী কাজের সামিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটা বলছেন যে কাশ্মীরে যে সমস্ত জঙ্গি ভারতীয় নাগরিকদের উপর আক্রমণ করলো, যাদের প্রাণ কেড়ে নিল, সেই জঙ্গিদের ছবি নিতে তারা যে মারা গেছে, সেই ছবি কেন প্রকাশ্যে এখনো পর্যন্ত আনতে পারল না? পাকিস্তানেও যাক, পাকিস্তানের সাথে তো ভালো বন্ধুত্ব আছে। পাকিস্তানে গিয়ে দেখে আসুক যে কাদের মারা গিয়েছে আর কোন কোন জঙ্গিদের সেখানে কবর দেওয়া হয়েছে। কারণ ছবিগুলো তো এসছে, কফিন ভর্তি সমস্ত লাশগুলো। অতএব আরো যদি বেশি বিশদে জানকারি নিতে হয়, পাকিস্তানে গিয়ে জেনে আসুক। গতকাল ছত্তিশগড়ে দেখা গেল বহু মাওবাদীকে সেনাবাহিনীর বিরুদ্ধে তারা নিহত। দেখুন, মাওবাদী সাফায়ার কাজ হবে এবং ২৬-এর মধ্যে মাওবাদী মুক্ত ভারতবর্ষ হবে, এটা পরিষ্কারভাবে ঘোষণা করেছিলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। আর সেই অনুযায়ী আমরা মনে করি যে ছত্তিশগড়ের এই অভিযান, ওদের মাওবাদীদের সবচেয়ে বড় নেতা সহ যে ২৬ জনকে হত্যা করা হয়েছে, এটা একটা বিরাট সাফল্য। এবং আগামী দিন মাওবাদী যে শেষ হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে, মাওবাদীহীন হয়ে যাবে ছত্তিশগড় এবং অন্যান্য জায়গা, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। চাকরিহারা যারা দীর্ঘদিন ধরে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ অবস্থান করছেন, তাদেরকে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বলছেন যে সুপ্রিম কোর্টে তো রিভিউ পিটিশন জারি করা হয়েছে, তাহলে আপনারা কেন বৈধ করছেন? দেখুন, নানাভাবে মুখ্যমন্ত্রী এদেরকে সময় বিলম্ব করবার চেষ্টা করছে, যাতে সময় কেটে যায়, সেটা ওরা বুঝতে পেরেছে। কারণ মুখ্যমন্ত্রী এবং তার পার্টির জন্যই তো রাস্তায় বসেছে আজকে শিক্ষকরা। যদি যোগ্য আর অযোগ্য লিস্ট যদি গুলিয়ে না ফেলতো, লুকিয়ে না ফেলতো, তাহলে তো আজকে যোগ্যদের এই দশা হতো না। অযোগ্যদের সাথে আজকে যোগ্যদেরও জাতা কলে পিষতে হচ্ছে। অতএব আমি মনে করি যে মমতা ব্যানার্জির প্রতি যে শিক্ষকদের বিন্দুমাত্র বিশ্বাস নেই, আস্থা নেই, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। যে সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা অবস্থান বিক্ষোভ করছিলেন, তাদের উপরে সরকারি সম্পত্তি বাজেয়াপ্ত করবার যে উপর যে মামলা, তার উপরে দায়ের করা হয়েছে। দেখুন, গুন্ডা লাগিয়ে আন্দোলনকে শেষ করার চেষ্টা হয়েছে। শিক্ষক আন্দোলনের উপর পুলিশি নির্যাতন চালিয়ে
সেটাকে শেষ করা চেষ্টা হয়েছে। এখন দেখছে মামলা লাগিয়ে যদি কিছু করা যায়। আমি মনে করি যত এই মামলা লাগাবে, যত লাঠিচার্জ করবে শিক্ষক আন্দোলনের উপর, তত বেশি তৃণমূল তার নিজের সর্বনাশ ডেকে আনবে। আজ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি একটি প্রেস কনফারেন্স থেকে তিনি বলছেন যে ফাইনাল আইপিএল এর যে ফাইনাল ইডেনে ছিল সেটা কেন আহমেদাবাদে সরিয়ে নিয়ে যাওয়া হবে। না, বিষয় হচ্ছে এখন যে অবস্থা আছে পশ্চিমবাংলার, আইন শৃঙ্খলা বলে কিছু নেই। এত বড় খেলা হওয়ার মতো পশ্চিমবাংলার সরকারের ইনফ্রাস্ট্রাকচারও নেই। অতএব আইন শৃঙ্খলার যে অবস্থা এবং উগ্রবাদী জঙ্গিদের এই ঘাঁটি হচ্ছে পশ্চিমবাংলা, কিসের ওপর ভরসা করে এত বড় খেলা হবে? যার জন্যই স্বাভাবিকভাবে এটা পিছিয়ে দিয়েছে। কিন্তু তিনি কেন্দ্রকে পুরোপুরি দোষারোপ করছেন এবং তিনি বলছেন যে রাজনীতি প্রণোদিতভাবে ম্যাচ সরানো হয়েছে। গোটা 93 বছর ইতিহাসে এমনটা হয়নি যে ফাইনাল খেলার মাঠ। কোনো রাজনীতি নেই। যদি আগে এই রাজ্যকে সন্ত্রাসমুক্ত করুক, রাজ্যকে রোহিঙ্গা মুক্ত করুক, রাজ্যকে আপনার বাংলাদেশি যে উগ্রপন্থীরা এখানে ডেরা গেড়ে রয়েছে তাদের হাত থেকে বাংলাকে বাঁচাক, তারপরে বড় বড় লেকচার দেবে, বড় বড় কথা তৃণমূল বলবে। তিনি বলছেন যে গত 4 বছরের মধ্যে 3 বারই গুজরাটের আহমেদাবাদ স্টেডিয়ামে ম্যাচ হয়েছে, তাহলে কেন বারবার গুজরাটের আহমেদাবাদ স্টেডিয়াম? না, ঘটনা হচ্ছে গুজরাট অনেক বেশি নিরাপদ এবং অনেক বেশি সুবিধা সম্পন্ন সেখানকার আপনার স্টেডিয়াম। অতএব সব দিক দিয়ে যদি দেখতে হয়, একটা খেলা হওয়ার পক্ষে যথেষ্ট অনুকূল আবহাওয়া ওখানে আছে। তিনি দাবি করছেন যে ইডেন ভারতবর্ষের সব থেকে সেরার মধ্যে সেরা স্টেডিয়াম, যেখানে 8 ঘন্টার মধ্যে সমস্ত মাঠের জল নিকাশন সম্ভব। এখানেও কদিন আগে আইপিএল এর ম্যাচ সরাতে হয়েছিল পুলিশের অনুরোধে। সেখানে পুলিশ বলে দিয়েছিল যে এখানে হনুমান জয়ন্তীর কার্যক্রম হবে, রামনবমীর কার্যক্রম হবে, আমরা একসাথে দুটো চালাতে পারবো না। সেটা মন্ত্রী সাহেবকে মনে রাখতে হবে। অতএব এখানকার পুলিশ এবং প্রশাসন যে কতটা অযোগ্য, এটাই তো সবচেয়ে বড় প্রমাণ। যারা নিজেরাই বলে দিয়েছে আমরা ইডেনে খেলা করাতে পারবো না, তার কারণ এখানে রামনবমী মিছিল আছে। রামনবমী মিছিল আছে তো খেলার সাথে কি সম্পর্ক? রামনবমী একদিক দিয়ে মিছিল হবে, খেলার জায়গায় খেলা হবে। কিন্তু যে সরকার এই দুটো জিনিস সমান্তরালভাবে চালাতে পারে না, সেই সরকার অযোগ্য সরকার। অতএব সেই সরকারের যে সমস্ত বক্তব্য তারা তুলছে তা বলার কোনো নৈতিক রাইট ওদের নেই। 5 যোগে জ্যোতি মালহোত্রা, ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করা হয়েছে। সেই প্রসঙ্গে তৃণমূলেই এক নেতা বলছেন যে যদি জ্যোতি মালহোত্রা মুসলিম হতেন, সংখ্যালঘু হতেন, তাহলে বিজেপি এটা নিয়ে ইস্যু বানাতো, কিন্তু হিন্দু বলে বিজেপির মুখে কুলুপ কেটে দেয়। আরে কুলুপের কি আছে? কোনো হিন্দু মুসলমান নেই, একজন পাকিস্তানি, এবং তাকে তো বিজেপি সরকারই তাকে এক্সপোজ করছে, তার সমস্ত তদন্ত করে দেখছে। এখানে কারা কারা তার সাথে যুক্ত আছে পশ্চিমবাংলায় সেগুলোও তদন্ত করছে। অতএব ওদের এত হিন্দু মুসলমানের রাজনীতি করার এত শখ কোথা থেকে এলো? সেই কারণে আমরা মনে করি রাষ্ট্রীয় বিষয়কে সব সময় হিন্দু মুসলমানে ভাগ করার যে তৃণমূলের একটা প্রচেষ্টা, এটা আমি মনে করি রাষ্ট্রহিতের বিপরীত। অন্যান্যরা নির্বাচন আসলেই বিভিন্ন লোভনীয় প্রস্তাব জনগণের উদ্দেশ্যে দেয়, কিন্তু তারা নির্বাচনের পরে তাদেরকে খুঁজে পাওয়া যায়। কিন্তু আমরা যা নির্বাচনের আগে বলি, আমরা সেটা করে দেখাই নির্বাচনের পরে, এমনটা বলছেন মুখ্যমন্ত্রী। কি করে দেখিয়েছে সে তো বাংলার মানুষ দেখতে পাচ্ছে। শিক্ষক পদ বিক্রি করেছেন, কি করেছেন? দাঙ্গা লাগিয়েছেন, মানুষ খুন করেছেন। কি করেছেন? চারিদিকে দুর্নীতির একদম ছড়াছড়ি করে দিয়েছে। যে রাজ্যটা শিক্ষা, সংস্কৃতি, শিল্প এবং চিকিৎসায় সারা দেশের মধ্যে একটা অগ্রগণ্য জায়গায় ছিল, সেই রাজ্যকে আজকে সর্বনিম্ন জায়গায় পৌঁছে দিয়েছে। এই তো হচ্ছে মুখ্যমন্ত্রীর কাজ। শুধুমাত্র দান ধ্যান করে, খেলা মেলা করে রাজ্যটাকে ঋণের জালে ডুবিয়ে দিয়েছে, যার জন্য 25% ডিএ পর্যন্ত রাজ্য সরকার দিতে পারছে না। 25% ডিএ দিলে রাজ্য সরকার দেউলিয়া হয়ে যাবে। তো এর থেকে তো বোঝা যাচ্ছে অর্থনীতির অবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে। ভাড়ারে মা ভবানী, অতএব যে সরকার ভাড়ারে মা ভবানীর অবস্থা তৈরি করেছে, বাংলাকে সম্পূর্ণ দেউলিয়া করার ব্যবস্থা করেছে, সেই সরকারের মুখে কুলু পেটে থাকা উচিত, একটাও শব্দ করা উচিত না।
তিনি বলছেন লক্ষ্মীর ভান্ডার শুধু বাংলা নয়, ভারত তথা সারা বিশ্বে আমরাই ছড়িয়েছি। দেখুন, ঘটনা হচ্ছে অনেক আগেই এটা মধ্যপ্রদেশের কার্যক্রম ছিল, নাম অন্য ছিল। সেই কার্যক্রমটাকেই একরকম চুরি করে এখানে মমতা ব্যানার্জি লাগিয়েছে। তো লাগিয়ে কি করেছে? লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। কিন্তু লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গে স্থাপন হয়েছে কি? পশ্চিমবঙ্গে তো লক্ষ্মীর ভান্ডার স্থাপন হয়নি। পশ্চিমবাংলার ভাড়ার শূন্য, আর সেই শূন্য ভাড়ারে ধার করে টাকা এনে জনগণকে আরো ঋণের জালে জড়িয়ে লক্ষ্মীর ভান্ডার দিয়ে বড় বড় কথা বলা হচ্ছে। যদি রাজ্যের অর্থনীতি বাড়তো, রাজ্যের যদি শক্তি বাড়তো, আর্থিক শক্তি বাড়তো, তাহলে মানতাম যে হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার দিয়ে বিরাট একটা মহৎ কাজ করেছে। কিচ্ছু করতে পারেনি। যেমন কেন্দ্রীয় সরকার আপনি দেখুন, যে যে ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের আর্থিক স্থিতি দেখুন কোথায় ছিল আর আজকে কতটা শক্তিশালী হয়েছে। বিশ্বের মধ্যে আজকে 4 নম্বর জায়গায় আমরা এসে পৌঁছেছি, খুব শিগগিরই 3 নম্বরে পৌঁছবো। তো এই যে অর্থনীতি, গরিব ভারত আজকে একটা উন্নত ভারতের জায়গায় এসে পৌঁছেছে, এই রকম তার সামান্যতম যদি পদক্ষেপ মমতা ব্যানার্জি এখানে দেখাতে পারত, তাহলে আমরা বুঝতাম শুধু লুট আর মহিলা নির্যাতন আর মানুষ খুন, এছাড়া কি করতে পেরেছে। হাইকোর্ট চত্বরে কিছুদিন আগেই বিদ্যাস রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিরদৌস বিরুদ্ধে এসএলএসটি বিক্ষোভ, যারা এসএলএসটি চাকরিহারারা যেভাবে বিক্ষোভ দেখায়, সেই প্রসঙ্গে সেই পেটে কুণাল ঘোষের নাম করায়, তার পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষের পেটে রুল জারি করা হয়। সেই প্রসঙ্গে কুণাল ঘোষ তিনি বলছেন যে শিয়ালরা ভিড় করে আসে কিন্তু বাঘ একাই আসে। না না না, কুণাল ঘোষ এই সমস্ত অনিষ্ট করার মাস্টার। ওর বিরুদ্ধে রুলও জারি হয়েছে, ওকে গ্রেপ্তারও করা উচিত। জেল খাটার অভিজ্ঞতা তো ওর আছে, কিন্তু তবু ওকে গ্রেপ্তার করা উচিত। তার কারণ এই জাতীয় অনিষ্টকারী সমস্ত কর্মকাণ্ড কুণাল ঘোষই চালাচ্ছে। যে একটা সরকারি পার্টির একটা নেতা হয়ে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে, যথেচ্ছাচার করছে, এটাকে মানা যায় না।